জিনিসটা মইনুল এখানে রেখে দেয়, শেষ করে নিয়ে যাবে না বলো দেখি। সদরুল হাসান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সৌমদীপ রায়, আদাব ভাইয়া। সৈকত দাস, বোর্ড একটু অন্ধকার। কই তো ভাই, দেখো তো তোমার একটু তোমার ফোনের লাইটটা একটু বাড়ায় দাও ভাইয়া, বুঝছো, তাহলেই হবে। না হলে এই লাইটটা দিলে তো আবার তোমরা গতদিন বলছিলা যে আলোর ছটা পড়ছিল, বুঝছো, এই জন্য এটা আমরা অফ রাখছি। শরীফুল ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি প্রতিটা ক্লাস দেখেন। সৈকত দাস, এখন ঠিক আছে বলছো? ওকে ওকে, মোটামুটি 80 স্টুডেন্ট। ও, আগেরটাই ভালো, আমি জানি ভাই, আমরা তো এগুলো ঠিক করে দিয়েছি, বুঝছো, এগুলো নিয়ে তোমাদেরকে কথা বলতে হবে না। তোমরা ক্লাস দেখো, আমাকে দেখতে না পেলেও হবে, বোর্ডটা দেখো তাহলেই হবে। ওকে, থ্যাংক ইউ ভাই। আব্দুল্লাহ বাতিন, জি ভাই ভালো আছি। ওকে, আমাদের 100 স্টুডেন্ট ক্লাসে অলরেডি চলে এসেছে, আমরা সলভ করব, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বলি, তোমরা বেশ কিছু প্রশ্ন আমাকে করেছ, যেমন রিক্তা এইটা থেকে তোমরা যে মানে ক্লাসটা দেখো, ও জিজ্ঞেস করছো ভাইয়া হাইড্রোজেনের, তো আমরা জানি যে বিভিন্ন শক্তি স্তরগুলোর শক্তির পার্থক্য আলাদা। রিক্তা থেকে যে আইডি থেকে যে জয়েন করো, ক্লাসে আসো কিনা আমি জানি না ভাইয়া, যে হাইড্রোজেনের তো বিভিন্ন শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরের পার্থক্য তো বিভিন্ন স্তরের আলাদা, তাহলে আমরা সেখান থেকে গোলাপি বর্ণ পাই কেন? আসলে ভাইয়া শোনো, নিঃসরণ বর্ণালী হচ্ছে দুই প্রকার। একটা হলো নিরবিচ্ছিন্ন বর্ণালী, অনবরত, যেমন ধরো এই যে আমাদের টিউব লাইট থেকে যে সাদা আলোটা নির্গত হচ্ছে বা সূর্য থেকে যে সাদা আলোটা আসে, এদেরকে যদি কোনো প্রিজমের মধ্যে চালনা করে আমরা যদি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে আলোগুলাকে বিশ্লেষিত করি, তাহলে এই যে বেনিয়া সহ কলা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাবো আমরা পরপর, এগুলোকে বলি আমরা নিরবিচ্ছিন্ন। কিন্তু কোনো গ্যাসীয় অণু বা তার বাষ্পকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে সেখান থেকে শুধুমাত্র নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের কিছু রশ্মি শুধুমাত্র বিকৃত হয় ভাই, তাই ওদেরকে বলি আমরা পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী বলে থাকি। যেমন মনে করো তুমি সূর্যের সাদা আলোকে যদি ভাই সূর্যের সাদা আলোকে যদি তুমি এই প্রিজমের মধ্যে দিয়ে চালনা করো, দেখবা যে এরকম বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে আলোতে নির্গত হবে, তাদেরকে যদি তুমি একটা ফটোগ্রাফিক প্লেটের উপর ফেলোবা, দেখবা যে হয়তো এটা একটা কালার, একটা কালার, একটা কালার, একটা কালার, একটা কালার, এর বিভিন্ন 7টা বর্ণের তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাবা। কিন্তু হাইড্রোজেন গ্যাসকে যদি আমি এই গ্যাসটাকে যদি আমি প্রিজমের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে এই ফটোগ্রাফি প্লেটে কী হবে ভাই জানো? এই ধরো একটা রেখা, একটা রেখা, একটা রেখা, আর বাকি স্থানগুলো কিন্তু আসলে অন্ধকার থাকে, ফাঁকা স্থানগুলো কিন্তু অন্ধকার থাকে। এবং দেখা যায় যে হাইড্রোজেন গ্যাস থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো নির্গত হয়, আসলে গোলাপি তো আর নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য না ভাই, বেশ কিছু বর্ণের সমার করেই হয়তো গোলাপি বর্ণটা তৈরি করা হয়। এই কারণে আমরা হাইড্রোজেন গ্যাসকে যখন আমরা উত্তপ্ত করি, সেখান থেকে যে বর্ণালী রেখাগুলো পাই, সেটা আমরা আসলে গোলাপি দেখি, যেখান থেকে শুধুমাত্র নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের কিছু রশ্মি বিকৃত হয়, যাদের সমার তৈরি করে আসলে গোলাপি বর্ণ। কি বুঝতে পেরেছো? আমি আরেকবার বলি যে নিঃসরিত বর্ণালী হচ্ছে দুই প্রকার, বিকৃত বর্ণালী হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, অর্থাৎ এই যে সূর্যের সাদা আলো বা এই যে লাইটের যে সাদা আলোগুলো থাকে, তাকে কোনো প্রিজমের মধ্যে দিয়ে যদি চালনা করি, তাহলে হয় কি, এই যে বেনিয়া সহ কলা এরকম বিভিন্ন বর্ণের দেখো নিরবিচ্ছিন্ন একদম আমরা সমাহার পাই, এগুলোকে বলি আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী। আর বিভিন্ন গ্যাস বা তার বাষ্পকে যদি উত্তপ্ত করি, তাহলে সেখান থেকে শুধুমাত্র নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের কিছু রশ্মি বিকৃত হয় এবং বাকি স্থানগুলো কিন্তু ফাঁকা অন্ধকার থাকে আর কি। এবং ওই রেখাগুলোকেই বলি আমরা পারমাণবিক রেখা বা রেখা বর্ণালী। কি কথা বুঝতে পেরেছো ভাই? এই জন্য হাইড্রোজেন গ্যাস থেকে আমরা আসলে গোলাপি পাই। গোলাপি তো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য না ভাই, কয়েকটা সমান। ওকে, এবার তোমরা আরেকজন জিজ্ঞেস করছো কোন একটা বই থেকে বোধহয় আমাকে কপি করে দিয়েছো ভাইয়া, একটু খেয়াল করো। তোমরা যারা যে প্রশ্নটা করেছো একটু নক করবো ভাইয়া, বুঝছো যে আমি বুঝতে পেরেছি এরকম আর কি।
যে দেখেছো যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করা হয়। আসলে কোথায় সেই কৌণিক ভরবেগ নির্ণয় করা হয়? তোমরা আমাকে যে প্রশ্নটা করেছো, আমি জানি না সেই ক্লাসে আসো কিনা, আমি তোমাদের এটা গ্রুপে অ্যাপ্রুভ করেছি, দেখবা যে ইলেকট্রনের কোন একটা, ও আচ্ছা আরেকটা বিষয়, তোমরা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আগের দিনই করবা, বুঝছো? আমি আজকে ধরো ক্লাসে ঢুকবো, এর আগে তোমাদের গ্রুপগুলো কিন্তু দেখে আসা আমার সম্ভব হয় না। আমার কথা বুঝতে পারছো ভাই? তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই এটা আমাকে আগেই করবা, মানে আগের দিন করবা আর কি, তাহলে আমি প্রশ্নগুলো তোমাদের সাজিয়ে নিতে পারি। ওকে, তো দেখো ভাই, যেটা বলছিলাম তোমাদের, যে তুমি বলেছো যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কৌণিক ভরবেগ নির্ণয় করা, ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করা যায়। কোথায় সেই কৌণিক ভরবেগ নির্ণয় করা যায় সেইটা কিন্তু তুমি ওখানে উল্লেখ করো নাই। ওটা হচ্ছে উপকক্ষপথে কৌণিক ভরবেগ নির্ণয় করা যায়। ওগুলো তোমাদের লাগে না তো, সব বইয়ে নাই, আমি এই জন্য এগুলো দেখাই না। এগুলো আমি অ্যাডমিশন দিয়ে যখন পড়াই তখন ওদের দেখায়। সেটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান, এই যে ইন্টু এইচ বাই টোয়াইস পাই, এইটা হচ্ছে কোন একটা উপকক্ষপথে কৌণিক ভরবেগের মান। এই যে এইটা ভাই, কোন একটা উপকক্ষপথে কৌণিক ভরবেগের মান ইজিক্যাল টু হচ্ছে এইটা এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টোয়াইস পাই। কিন্তু তুমি যে বই থেকে কপি করেছো সেখানে শুধুমাত্র লেখা ছিল যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্ণয় করা হয় এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। কোথায় নির্ণয় করা হয়? এটা নির্ণয় করা হয় উপকক্ষপথে। কি ক্লিয়ার? তুমি যে তোমরা আমাকে যে প্রশ্নটা করেছো সে কি এই ক্লাস আসো ভাই ক্লাসে? তোমরা যে আমাকে প্রশ্নটা আসো কি তোমরা থাকলে একটু জানাও ভাই। ওকে, এটা হলো আমাদের তাহলে কোন একটা উপকক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান এটা। আচ্ছা, এসপি দাস আজকে জিজ্ঞেস করছো, আমি তোমার সকালে তোমার এটা দেখলাম, আমি এই জন্য বলে আগে তুমি প্রথমে ভুল লিখছিলা, পরে লিখছো এটা লিখা যায় কিনা, এল ইজিক্যাল টু এন মাইনাস ওয়ান। কেন লিখা যাবে না? এটা লিখা যাবে না কেন? অবশ্যই যাবে। যখন এল ইজিক্যাল টু এন মাইনাস ওয়ান হয় তখন আমার উপকক্ষপথটা হয় বৃত্তাকার। মাথায় রাখবা, যেহেতু প্রশ্ন করে ফেলেছো তুমি। এল ইজিক্যাল টু এন মাইনাস ওয়ান মানে বুঝতে পেরেছো ভাই? মনে করো এন এর মান হচ্ছে 3, তাহলে এল ইজিক্যাল টু এন মাইনাস ওয়ান, তার মানে কি এল ইজিক্যাল টু 3 মাইনাস 1, তার মানে 2। তাহলে এই যে এন এর চেয়ে যখন এল এর মান একটা কম হবে তখন সেই উপকক্ষপথটা হয় আসলে বৃত্তাকার। আর যখন বৃত্তাকার পথ আবর্তন করা কি সহজ কথা। আর এইটা যদি হয় মানে এন মাইনাস ওয়ানের চেয়ে ছোট হয়, মানে 2 এর চেয়ে ছোট হয়, সেইটা হবে উপবৃত্তাকার। কি কথা ক্লিয়ার? কি এসপি দাস বুঝতে পারছো ভাই? যে এইটা যখন এই শর্ত যখন পূরণ করবে, এই শর্ত মানে বুঝতে পেরেছো? এন এর মান মনে করো 3, তাহলে এল এর মান কত হচ্ছে? এন মাইনাস ওয়ান মানে 2 যখন হবে তখন উপকক্ষপথ ইলেকট্রনটা বৃত্তাকার পথে ঘোরে। আর যখন 2 এর চেয়ে ছোট হবে তখন সেটা হয় উপবৃত্তাকার। তাই এটাও লেখা যায়, এটাও লেখা যায়, কোনো অসুবিধা নাই। এসপি দাস ক্লাসে আসো কি ভাই? এবং বুঝতে পেরেছো কিনা একটু জানাও তো ভাই আমাকে কমেন্টে। ঠিক আছে ভাই, তোমরা যে যখন এলটা আমার এন মাইনাস ওয়ান, অর্থাৎ ধরো আমার এন এর মান হলো 4, তার মানে এল এর মান যদি 3 হয়, এন মাইনাস ওয়ান মানে কি 3, তখন সেটা হবে বৃত্তাকার। আর 3 এর চেয়ে ছোট হলে সেইটা হবে উপবৃত্তাকার। ওকে, একটু কমেন্টে জানাও। এসপি দাস নাই না ক্লাসে? ও আসো তো এসপি দাস ভাইয়া। ওটা হাজারি এবং নাকসারে বলেছিল কোনটা? এটা কথা বলছো না? ওই যেটার কথা বললাম, যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কৌণিক ভরবেগের মান নির্ণয় করা যায়। আচ্ছা, রিক্তা সরকার, ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। রিক্তা সরকার এই আইডি থেকে যে জয়েন করেছো, থ্যাংক ইউ। এগুলো প্রশ্ন তোমরা করবা, সমস্যা নাই। জি ভাই, এখন ক্লিয়ার। এসপি দাস, থ্যাংক ইউ। এই জন্য বলছি ভাই, বুঝছো, যেটাই পড়ি না কেন আমরা যদি ক্লিয়ার করে পড়ি তাহলে প্রবলেমগুলো আসলে আর থাকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যে অনলাইনে ক্লাসগুলো বুঝতে পারছো এবং প্রশ্ন করছো, এটা অনেক বড় ব্যাপার ভাইয়া, বুঝছো। কারণ কাছাকাছি থাকলে কি, সামনাসামনি থাকলে যে মুহূর্তে প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে বলে ফেললা, উত্তর সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে গেলা। ওকে, তাহলে মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা আমাকে করেছিলে গতদিন, সেগুলো আমি তোমার। ও আচ্ছা, আরেকটা স্টুডেন্ট আমাকে বলেছো ভাইয়া এই সীমাবদ্ধতা বুঝতে পারিনি। এই সীমাবদ্ধতা নিয়ে আমি গতদিন হালকা পাতলা আলোচনা করেছি,
সীমাবদ্ধতা। ওই যে আমরা জানি কোন একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকলেও তোমাদের বইয়ে লেখা আছে যে চতুর্থ শক্তি স্তরের পর আর কি যেই শক্তি স্তরে যাক না কেন ইলেকট্রন 32টার বেশি হয় না। আমি তোমাদের গত দিন কিন্তু হালকা পাতলা বলেছি ভাই, আমি আবারও বলছি তোমরা অবশ্যই ক্লাসগুলো এই জন্য ভালো, আর এই কারণে লাইভ ক্লাস করাটা সবচেয়ে ভালো। তোমরা অনেকেই মনে করো যে ক্লাসটা পরে রেকর্ডিং ক্লাস দেখবো, আসলে রেকর্ডিং ক্লাস দেখতে চাইলে তো ইউটিউবে এরকম অসংখ্য ক্লাস আছে, তো সেগুলো ক্লাস দেখলেই তো তোমাদের হতো। তাহলে আমাদের কাছে আবার টাকা পয়সা দিয়ে তোমাদের পড়ার কি দরকার? আসলে লাইভ ক্লাস, বাস্তব ক্লাস সবচেয়ে ভালো, মানে আমি সামনাসামনি স্টুডেন্টরা বসে থাকবে, আমি ক্লাস নিব, ওইটা সবচেয়ে ভালো। তারপর হচ্ছে লাইভ ক্লাস, এই কারণে তোমার কিন্তু সাইকোলজিতে আছে যে তুমি যে ক্লাসটা নোট করছো ভাইয়া আমার সামনে আছেন বা স্যার আমার সামনে আছেন, কারণ তুমি তো আমাকে আসলে দেখতে পাচ্ছ, মানে এবং আমি রেকর্ডিং না, আমি আসি, এটা তুমি বুঝতে পারছো। আমি যে কথাগুলো বলতেছি তুমি যে শুনতেছো সরাসরি শুনতেছো, কিন্তু কোনো প্রবলেম হলে কমেন্টে জানাচ্ছ, কিন্তু যখন পরে রেকর্ডিং দেখবা তখন তুমি জানো যে এখানে প্রবলেম ফেস করলে বলার কেউ নাই, কারণ তুমি একটা কার্টুনের সাথে কথা বলতেছো, কারণ আমি তো তখন তোমার সামনে নাই। এই কারণে লাইভ ক্লাস সবচেয়ে ভালো। তাহলে দেখো গত ক্লাসে কিন্তু আমি এটা বলেছি যে বর্তমানে যে কটা মৌল আছে, কয়টা, এই যে 118টা, তাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখা যায় এস, পি, ডি এবং এফ, এই 4টা উপস্তরে ইলেকট্রন যেতে যেতে আমার ইলেকট্রনই শেষ হয়ে যায়। এই যে জি উপস্তরে যাওয়ার মতো যত সংখ্যক ইলেকট্রন আমার দরকার সেইটা কিন্তু এখন আবিষ্কারই হয়নি সেই মৌলটা। অনেকে জিজ্ঞেস করছো যে কেন ভাই আবিষ্কার হয়নি কেন? 93 থেকে তো 118 সবই তো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা তো চেষ্টা করছেন, সাধারণত নিউক্লিয়ার বিক্রিয়া নামে একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এরকম নতুন নতুন আইসোটোপ তৈরি করা হয়, কিন্তু সেই মৌলটা তো স্থিতিশীল স্থায়িত্ব থাকতে হবে, তৈরি হতে হবে। এখন যদি বলো বিজ্ঞানে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করছে না কেন, করছে না কেন বলছে কেন? করার চেষ্টা করছে, যখন সফল হবে তখন সেটার আবিষ্কার হিসাবে স্বীকৃতি পাবে আর কি। কথা বুঝতে পেরেছ? তাহলে জি পর্যন্ত যাওয়ার মতো যত সংখ্যক ইলেকট্রন দরকার আমি রুমে দেখবো, আজকে একদম খেয়াল নাই যে জিতে যেতে গেলে মিনিমাম কয়টা ইলেকট্রন লাগবে, আমি সামনে দিন তোমাদের বলে দেবো না, অসুবিধা নাই। তো এস, পি, ডি, এফ, এই 4টা উপস্তরে যেতে যেতে দেখা যায় ইলেকট্রনই শেষ। তো এই 4টা উপস্তর মিলে মোট কয়টা ইলেকট্রন দেখো তো? এসে থাকতে পারে 2টা, পিতে থাকতে পারে 6টা, ডিতে থাকতে পারে 10টা, এফে থাকতে পারে 14টা। মোট কয়টা হচ্ছে দেখো তো? 14 আর 10 24, আর 6 30, আর 2 32। কি বুঝতে পেরেছ? এই জন্য বলা হচ্ছে সর্ববস্তু স্তরে সাধারণত কয়টা থাকে? 32টা থাকে। যতই হোক না কেন 32টার বেশি ইলেকট্রন কোনো স্তরে থাকে না। তার আগের স্তরে কয়টা থাকে? এই যে 10 × 16 আর 2 18, তার আগের কয়টা থাকে? 6 আর 2 8। এটাই লেখা আছে সীমাবদ্ধতার মধ্যে, কারণ জি, এইচ, আই এগুলোতে যাওয়ার মতো যত সংখ্যক ইলেকট্রন আমার দরকার সেই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল এখনো আবিষ্কারই হয়নি। এই কারণে এটা বলা হয়েছে যে যত শক্তি স্তরই বলো না কেন 32টার বেশি ইলেকট্রন কোথাও নাই। নাই এই জন্য কারণ এখনো মৌলগুলো আবিষ্কার হয়নি। যদি আবিষ্কার হয়, যদি জিতে চলে যেত, তাহলে এসপিডিএফ মানে কি? চতুর্থ শক্তি স্তর হচ্ছে এটা। জিতে গেলে কত? পঞ্চম। যত নাম্বার শক্তি স্তর ততটা উপস্তর থাকবে। তাহলে খেয়াল করো তো 32-এর সাথে জিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? কমেন্টে জানাও আমাকে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে জি উপস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। ওকে, গুড। মুফতাসিন 18, অপূর্ব 18, তৌসিফ 18। গুড ভাই, খুব ভালো মনে আছে তোমাদের, খুবই ভালো মনে আছে। সেইটা হচ্ছে আমরা বলেছিলাম 4 করে বাড়ে, তাই না? এখানে 18টা ইলেকট্রন থাকতে পারে জি উপস্তরে। তাহলে 32-এর সাথে 18 যোগ করলে কত হয় দেখো তো? 50। তোমরা কি জানো না পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ 50টা ইলেকট্রন থাকতে পারে? এই যে 2n², 2 গুণ n এর মান কত? 5, তাহলে হচ্ছে 50। এখন তোমরা যে আমাকে জিজ্ঞেস করছিলে এই জিনিসটা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে যে সীমাবদ্ধতাগুলো আমরা দেখতে পাই সেগুলো কি ক্লিয়ার? যে n2n² হলেও 32টার বেশি ইলেকট্রন নাই, এই কারণে যে বর্তমানে যে মৌলগুলো আবিষ্কার হয়েছে তাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে এফে যেতে যেতে ইলেকট্রনই শেষ হয়ে যায়। এটা আরো ভালো বুঝতে পারবা যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব।
ওকে, তাহলে এখন আমরা শুরু করব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। সেইটা হচ্ছে, তোমরা আজকে এটা ক্লিয়ার হয়ে যাবা যে গতদিন তোমরা আমাকে জিজ্ঞেস করেছ ডিটা অরবিটাল নাকি উপস্তর। আমি বলেছিলাম উপস্তর। তারপর আমি এও বলেছিলাম যে তোমরা এটাকে তো অনেকে কি বলো ভাই, বলো তো অরবিটাল বলো, এটাও কিন্তু ঠিক বলো তোমরা। আজকে সব ঠিক হবে। সেইটা হচ্ছে ভাই যে কোনো একটা উপস্তরকে যদি আমরা, কোনো একটা কাকে বললাম উপস্তরকে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ক্ষেত্র দ্বারা প্রভাবিত করা হয়, তাহলে ওইটা কতকগুলো ত্রিমাত্রিক দিকবিন্যাসে বিভক্ত হয়ে যায়। কি বললাম, কতকগুলো ত্রিমাত্রিক দিকবিন্যাসে বিভক্ত হয়ে যায়। এই এক একটা দিকবিন্যাসকে আমরা যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করি তাকেই বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আমি আবারও বলছি যে আমাদের উপস্তরগুলো চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ উপস্তর মানে সেখানে থেকে যে বিকিরণগুলো নির্গত হয় আর কি, তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, কতগুলো ত্রিমাত্রিক দিকবিন্যাসে বিভক্ত হয়ে যায়। ত্রিমাত্রিক দিকবিন্যাসে এক একটা দিকবিন্যাসকে আমরা যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করি সেটাই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আপাতত এইটুকু জেনে রাখো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা মেনলি অরবিটাল সংখ্যা নির্ণয় করা হয়। কি হলো? কেন? আচ্ছা, একটু একটু লাইনে থাকতে ভাই, তোমরা একটু দেখো। তোমরা ওকে ভাই, ছোট্ট একটা কাজ ছিল, এই জন্য একটু তোমাদের বিজ্ঞাপন বিরতি হলো, কিছু মনে করো না আর কি। থ্যাংক ইউ ক্লাসে এখন উপস্থিত থাকার জন্য। তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা মেনলি কোন একটা উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় করা হয়। কি বললাম ভাই আমরা? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা মেনলি কোন একটা উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় করা হয়। এটাই হলো মূল কাজ। আমি সবই বুঝাই দিচ্ছি, টেনশন নাই তোমাদের। তাহলে কি বললাম, অরবিটাল সংখ্যা দ্বারা প্রধানত কোন একটা উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা আমরা নির্ণয় করি। এই যে বললাম না ভাই যে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়ে উপস্তরগুলো যে বিভিন্ন, একটু খেয়াল করো। আবার চলে যাই আমরা বোর পরমাণু মডেল। সেখানে কি বলেছিলাম, বোর পরমাণু মডেলে বলা হচ্ছিল যে ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে যখন আরেকটা শক্তি স্তরে স্থানান্তরিত হয়, প্রত্যেকটা স্থানান্তরের জন্য বর্ণালীতে এক একটা রেখা পাওয়া যায়, তাই না, যাদেরকে আমরা বলে থাকি বর্ণালী রেখা। তো শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে ওই বর্ণালী রেখাগুলোকে যদি আমরা স্থাপন করি, তাহলে প্রত্যেকটা বর্ণালী রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়। এসব রেখার উৎপত্তি কোথায়, এই সম্পর্কে বোর কিন্তু কোনো মতবাদ ব্যক্ত করতে পারেন নাই, ঠিক কিনা? এইটা আমরা পেয়েছিলাম জিমেন প্রভাব থেকে। অর্থাৎ কোনো বর্ণালী রেখাকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে বা তড়িৎ ক্ষেত্র দুটা দ্বারাই প্রভাবিত হয়। একটা হলো জিমেন প্রভাব, একটা হলো স্টার্ক প্রভাব, তাই না? এই যে প্রত্যেকটা বর্ণালী রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়, এর কারণ হলো প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যে আছে উপশক্তি স্তর, যেটাকে আমরা প্রকাশ করছি এল দ্বারা। উপশক্তি স্তরের মধ্যে আবার আছে উপশক্তি স্তর, যেটাকে আমরা প্রকাশ করছি এম দ্বারা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা।
কি কথা ক্লিয়ার ভাই? যে জিমেন প্রভাব অনুসারে, জিমেন প্রভাব থেকে আমরা কি জানি যে প্রত্যেকটা বর্ণালী রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়, কারণ প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যে আছে উপশক্তি স্তর, যাকে আমরা এল দ্বারা প্রকাশ করছি। এই উপশক্তি স্তরের মধ্যে আছে আবার উপশক্তি স্তর, যাকে আমরা এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করব, যেটা দ্বারা মেনলি অরবিটাল সংখ্যা নির্ণয় করা হয়। অর্থাৎ বোর মডেলের একটা ত্রুটি হলো, বোর মডেলে কিন্তু শুধুমাত্র পরমাণুর অরবিট সম্পর্কে ধারণা দিয়েছেন, অরবিটাল সম্পর্কে ধারণা দেন নাই। কথা ক্লিয়ার ভাই? ওই জিমেন প্রভাব থেকে আমরা যে বলেছিলাম যে শক্তি স্তরের মধ্যে আছে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের মধ্যে আছে উপশক্তি স্তর, তাদেরকে যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করি সেটাই হলো আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তোমরা কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু নিজেদের মধ্যে খুব আলোচনা করছো ভাই, বুঝছো? আচ্ছা, যেমন কি লিখতে পারো ভাইয়া অরবিটাল আর উপশক্তি স্তরের মধ্যে পার্থক্য, এখন তো যাইনি ভাই, ওটা দেখ বললাম তো বলবো, অরবিটাল আর উপশক্তি স্তরের পার্থক্য এখন আমি যাইনি, ওটা আমি আগে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা বুঝাই, তারপর আমি যাবো ওখানে। তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো না, নিজেদের মধ্যে আলোচনা করলে ক্লাস বুঝতে পারবা না। কারণ হচ্ছে একটা মানুষ একসঙ্গে অনেকগুলো কাজ কখনো করতে পারে না। তুমি নিজেরা কমেন্ট লেনদেন করবা আবার ক্লাস বুঝবা, এটা কখনো হয় না ভাই আসলে। হ্যাঁ, তোমরা যদি পরীক্ষার্থী হতো, মানে এগুলো যদি আগে থেকে পড়া থাকতো তাহলে বিষয়টা আলাদা ছিল। ওকে, তোমরা এগুলো করলে কিন্তু ভাই আমি তোমাদের কমেন্ট দেখবই না। আমি দেখতে পাচ্ছি তোমরা যত কমেন্ট করো তার ম্যাক্সিমামগুলাই নিজেদের মধ্যে আলোচনা করছো, আমি তোমাদের কমেন্টগুলো আর কিন্তু দেখবো না। তাহলে আমরা কি বললাম যে কোন একটা শক্তি স্তরের মধ্যে আছে উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করি আমরা এল দ্বারা, আর উপশক্তি স্তরের মধ্যে যে উপশক্তি স্তরগুলো থাকবে তাদেরকে প্রকাশ করি আমরা এম দ্বারা, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এবং কি বললাম আমরা, ওই যে জিমেন প্রভাব অনুসারে বর্ণালী রেখা যে বললাম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখা বিভক্ত হয়, এর কারণ হলো উপশক্তি স্তরের মধ্যে আছে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের মধ্যে আবার আছে উপশক্তি স্তর, যাদেরকে আমরা এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করি। তাই আমি তোমাদের বললাম যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা মেনলি কোনো একটা উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় করা হয়। কি নির্ণয় করা হয় ভাই? অরবিটাল সংখ্যা। এটাকে আমরা এম দ্বারাও প্রকাশ করি অথবা এম সাফিক্স এল দ্বারাও প্রকাশ করি, করলেই হলো আর কি। ম্যাগনেটিক এল দেওয়া আছে এই জন্য, কারণ এল এর মধ্যে এম থাকে তাই। এবং এম এর মানটা হয় মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল। এম এর মানটা হবে মাইনাস এল থেকে শুরু করে 0 সহ, মানে ঠিক আমাদের সংখ্যা রেখার মতো। তো সংখ্যা রেখায় যখন আমরা কোনো সংখ্যা কাউন্ট করি তখন কি হয়, নেগেটিভ থেকে পজিটিভের মধ্যে যত মান আছে তার মধ্যে তো 0 থাকে, তাই না? যেমন মনে করো এল সমান যদি 2 হয়, মানে এল সমান যদি 2 হয়, তোমরা নিশ্চয়ই জানো এটা ডি উপস্তর। তাহলে ডি উপস্তরের ত্রিমাত্রিক বিন্যাস কয়টা হবে দেখো, ডি উপস্তরের ত্রিমাত্রিক বিন্যাস কয়টা হবে? তাহলে এম সমান কত হবে? তাহলে এল সমান 2 হলে এম সমান -2 -1 0 1 2, অর্থাৎ এম এর মানটা এল এর মানের উপর নির্ভর করবে এবং মানটা কেমন হবে, মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল এর মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সবই হচ্ছে এম এর মান। এই যে তাহলে এল সমান 2 কত হচ্ছে -2 -1 0 1 2। তাহলে কয়টা হলো দেখো তো এম এর মান? 1 2 3 4 5। অর্থাৎ এল সমান 2 যদি হয় তাহলে সে ডি উপস্তর, আর ডি এর অরবিটাল হচ্ছে 5টা, 1 2 3 4 5। মাইনাস মান দ্বারা বোঝানো হয় চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে সে হেলে থাকে, মানে চৌম্বক দিকে বিপরীত দিকে থাকে। প্লাস দ্বারা বোঝানো হয় চৌম্বক ক্ষেত্রের দিকে থাকে, আর 0 দ্বারা হচ্ছে পুরোটার মধ্যেই পরিব্যাপ্ত হয়। এসব প্লাস মাইনাস নিয়ে তোমাদের কাছে চিন্তা করতে হবে না, আরও যখন উচ্চ ক্লাসগুলোতে যাবো তখন বুঝবা। আপাতত এইটা শুধু তোমরা মনে রেখো ভাই, এল এর মান যদি এল এর যা মান হবে এম এর মানটা হবে তার নেগেটিভ পজিটিভ মান 0 সহ। অর্থাৎ এল সমান 2 হলে এম -2 -1 0 1 2 এক একটা এম দ্বারা আমরা এক একটা অরবিটাল সংখ্যা প্রকাশ করি। এখন তোমাদের যেমন ধরো আমার যদি এল এর মান 3 হয় তাহলে এম এর মান কত হবে বলো তো ভাই একটু? এল এর মান যদি 3 হয় তাহলে এম এর মান কত হবে? -3 -2 -1 0 1 2 3। কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7। আমরা গত ক্লাসে পড়েছি কিন্তু
কোন একটা উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টা হয়? 12+1 সংখ্যক। কোন একটা উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হয় 12+1। তাহলে এল এর মান যদি 3 বসে আমরা, তাহলে 3 × 6 = 7। তাহলে এম এর কয়টা মান হবে? 7টা। 1 2 3 4 5 6 7, 7টা মান। এই হলো আমাদের এম এর মান দ্বারা মেনলি প্রকাশ করা হয়। এক একটা আছে, আমি বলি আগে, এক একটা এম এর মান মানে এক একটা অরবিটাল। এখন কথা হচ্ছে, তোমরা আমাকে এখন নিশ্চয়ই বলবা ভাইয়া ডি উপস্তর না ডি অরবিটাল? যদি তোমরা আমাকে সূক্ষ্মভাবে বলতে চাও তাহলে ডি হচ্ছে উপস্তর। এই যে ডি এর মধ্যে এক একটা যে বিন্যাস আছে এগুলো হচ্ছে এক একটা, সরি এটা তো ডি এর, এক একটা যে বিন্যাস আছে এগুলো এক একটা হচ্ছে একটা অরবিটাল। আমরা যখন শুধু ডি বলি সব অরবিটালগুলোর সেট একসঙ্গে বলি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো ডি হলো আমার উপস্তর, উপস্তরের মধ্যে এই যে এক একটা মান আছে এগুলো হচ্ছে এক একটা করে অরবিটাল। আর আমরা যখন ডি অরবিটাল কথাটা বলি তখন বুঝেই 5টা অরবিটালের সেট একসঙ্গে বলি আর কি। তাই ডি অরবিটাল বললে সমস্যা নাই। কি কথা বুঝতে পেরেছো? ডি অরবিটাল বললে সমস্যা নাই। এই জন্য তার মানে ডি এর মধ্যে যতগুলো আছে সবগুলোর সেটকে আমরা একসঙ্গে প্রকাশ করছি ডি অরবিটাল বলে আর কি। কিন্তু সূক্ষ্মভাবে যদি বলতে চাই তাহলে ডি হচ্ছে উপস্তর। আর এই যে যেমন আমরা বলি না 3D অরবিটাল, তো এর মধ্যে তো শক্তি স্তর আছে, প্রধান শক্তি স্তর আছে, এইটা তো উপশক্তি স্তর। তাহলে 3D অরবিটাল বলছি কেন আমরা? বলছি এই জন্য 3 নম্বর শক্তি স্তরে ডি এর যতগুলো অরবিটাল আছে সবগুলোর সেট একসঙ্গে বলছি আমরা। তাই 3D অরবিটাল বললে কোনো সমস্যা নাই। সূক্ষ্মভাবে যদি বলতে চাই তাহলে ডিটা হলো উপস্তর, আর ডি এর মধ্যে যে এক একটা ত্রিমাত্রিক বিন্যাস আছে সেগুলো হচ্ছে ভাই এক একটা অরবিটাল। তোমরা আমাকে বলো তোমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, রিক্তা সরকার থেকে যে কমেন্ট করছে লিখছে এখন ক্লিয়ার। থ্যাংক ইউ ভাই, আমি বুঝতে পারি তুমি অনেক ভালো ক্লাস বোঝো আর কি, এবং তুমি সুন্দর সুন্দর প্রশ্ন করো। থ্যাংক ইউ রিক্তা সরকার, এই আইডি থেকে যে জয়েন করছো আর কি, হয়তো এটা আম্মুর আইডি। আচ্ছা রিক্তা, আচ্ছা পরে লিখছে ক্লিয়ার না, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা শুভ্র দাসের বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। মুক্তি প্রমা লিখেছ, বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। তৌসিফ জি ভাইয়া। আলভিনুর, আচ্ছা থ্যাংক ইউ, তুমি ক্লাসে আসো ভাইয়া, থ্যাংক ইউ। সৌমদীপ ক্লিয়ার, সবাই ক্লিয়ার লিখেছ, তাহলে ক্লিয়ার। আমরা অনেক আজকে এই স্পিন কোয়ান্টাম সংখ্যা শেষ করেই কিন্তু ভাই আমরা আলোচনা করব, এইগুলো নিয়ে আবার আলোচনা করব। অনেক প্রশ্ন আছে এখান থেকে আমার, তোমরা সেগুলো অ্যান্সার করবা। তাহলে আমরা একটু হাইলাইট করে নিই, কি শিখলাম একটু হাইলাইট করে নিই ভাই। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যে জিমেন প্রভাব অনুসারে আমরা যে বলছি যে শক্তি স্তরের মধ্যে আছে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের মধ্যে আছে উপশক্তি স্তর, যাদেরকে অরবিটাল বলে থাকি আমরা, সেইটা যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করি তাকে বলি আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এটা এল এর মানের উপর নির্ভর করে, এবং মানটাকে আমরা এই এমটাকে আমরা কিভাবে এল দ্বারা, এল এর মান থেকে সংখ্যায়িত করি। এল এর মান যা হবে এম এর মানও মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল, এর মধ্যে যতগুলো মান থাকবে সবই হচ্ছে একটা করে এম এর মান। ওকে, এবং আমরা জানি এম এর মান দ্বারা যদি অরবিটাল সংখ্যা নির্ণয় করা হয় তাহলে কোন একটা উপশক্তি স্তরে এম এর মোট মান হবে 12+1 সংখ্যক। তাহলে এম এর মোট মান কয়টা হবে বললাম ভাইয়া? 12+1 সংখ্যক। ওকে, আচ্ছা এইবার আসি স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি শক্তি স্তরের মধ্যে আছে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের মধ্যে আছে আরো উপশক্তি স্তর যাকে আমরা অরবিটাল বলি, এবং এই অরবিটালগুলোর মধ্যে যে দুটা করে ইলেকট্রন থাকে, এই দুইটা ইলেকট্রন কিন্তু ভাই আবার একই দিকে ঘোরে না। অর্থাৎ নিয়ম হচ্ছে ব্যাপারটা এরকম, শোনো তোমরা যে বিভিন্ন পার্কে এরকম অক্টোপাস দেখা যায়, তোমরা কি উঠছো ওগুলোতে কখনো? এই যে রাজশাহীর জিয়া পার্কেও কিন্তু আছে এরকম অক্টোপাস, দেখবে এরকম থাকে অক্টোপাস, এই যে এরকম এরকম ভাই এরকম, এখানে দুইটা করে সিট থাকে, ধরো একটা করে সিট থাকে আর কি, সরি এখানে একটা করে সিট এরকম থাকে, এরকম একটা করে সিট থাকে এরকম, তোমরা উঠছো, এটা অক্টোপাস বলা হয় বুঝছো, ওই একটা রাইডস আর কি পার্কের। তো এই যে সিট থাকে এইখানে তো 2 জন করে বসে, কিন্তু সিটে 2 জন করে বসে ভাই বুঝছো, সিটে 2 জন করে বসে। কি মানে কি উঠছো অক্টোপাসে?
খেয়াল করে দেখবা। এবং শোনো, এগুলো জায়গায় যাদের হাড় দুর্বল, যাদের মাথা ঘোরে, তারা আবার ভাই আজকে ক্লাসে বললো একটু টেস্ট করে দেখি উঠতে গিয়ে বমি টমি করে একাকার করে ফেললা, তাহলে আবার কিন্তু ভাই প্রবলেম। হাড়টা ভালো থাকতে হবে, এই মাথা টাথা ঘোরাটা বেশি করে থাকা যাবে না। তোমরা অক্টোপাসে উঠে দেখবা এইটা ঘুরে, কিন্তু আসলে আমি বললে তোমরা বিষয়টা কতটা ফিল করতে পারবে আমি জানি না। যদি কেউ উঠে থাকো তারা ফিল করবা, আমাকে একটু কমেন্টে জানো তো ভাই এই রাইডসে তোমরা কারা কারা উঠছো। হ্যাঁ আলবিনো, জিয়া পার্ক, হ্যাঁ শিশু পার্কে ভাই আছে, কে কে উঠছো? ও আচ্ছা, আলবিনুল, এখন আর শিশু পার্ক নাই ভাই ওটা। আচ্ছা তাসনিয়া বলছে উঠছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সুমাইয়া অনেক অস্থির এবার। আচ্ছা ঠিক আছে, মুক্তি প্রামাণিক, আচ্ছা অনেকে উঠছে, অনেকে উঠছে, থ্যাংক ইউ ভাই। তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এখন এটা কিভাবে ঘুরে বলো তো। এইটা মনে করো, তুমি খেয়াল করো, এইটা নিউক্লিয়াস, ধরে নাও এটা নিউক্লিয়াস। তুমি এই যে শক্তি স্তরে আসো, কি ঠিক আছে, শক্তি স্তরে আসো ঠিক কিনা? ও আচ্ছা, এখানে কিন্তু ভাই এরকম কয়েকটা সিট লাগানো থাকে, দেখবা এরকম মনে করো 3টা 4টে সিট লাগানো থাকে, কিন্তু এখানে আবার এই প্রত্যেকটাতে কিন্তু ভেবে লাগানো থাকে ভাই, বুঝছো? আমি ভুল লিখছিলাম, এরকম থাকে প্রত্যেকটাতেই, এরকম বাবা 3টা করে বা 4টা করে সিট লাগানো থাকে এরকম করে। এই যে খেয়াল করো, এইটা নিউক্লিয়াস, এইটা তোমার শক্তি স্তর। খেয়াল করবা, একে কেন্দ্র করে এ কিন্তু ঘোরে, তারপর আবার এই 3টা সিট ঘোরে, এই সিটের মধ্যে আবার এই সিট ঘোরে। কি ঠিক কিনা বলো তোমরা যারা উঠছো অক্টোপাসে? আবার পরবর্তীতে আমরা দোয়া করি পরিস্থিতি স্বাভাবিক হোক, তোমরা এবার আবার উঠবা এই অক্টোপাসে, উঠে আবার একটু ফিল করবা যে এইটা যদি একটা শক্তি স্তর হয়, তাহলে এই যে এটা যদি একটা করে অরবিটাল হয়, দেখবা একে কেন্দ্র করে পুরোটা ঘোরে, তার এই 3টা বার ঘোরে, তার মধ্যে প্রত্যেকটা সিট আলাদা করে ঘোরে। তো এই যে খেয়াল করো, এইটা মনে করো শক্তি স্তর ভাই, এগুলো উপস্তর, উপস্তরের মধ্যে 3টা অরবিটাল, এই অরবিটালের মধ্যে ইলেকট্রন গুলো যারা আছে, তোমরা যারা নিজেরা ইলেকট্রন মনে করবা, তোমরাও তখন কি করো ভাই বলো দেখি, এই সিট এই অরবিটাল সাপেক্ষে কিন্তু আবার ঘুরবা, তাই না? এর সাপেক্ষে ঘুরছো, এটার সাপেক্ষে ঘুরছো, তারপর তোমার সিটটা আবার ঘুরছে, তাহলে তোমার সিটে তুমি যে বসে আছো নিজেকে অরবিটাল মনে করবা। আচ্ছা অ্যাকচুয়ালি সিটগুলো ঘোরে না, নষ্ট, সেইটা আলাদা ভাই, নষ্ট হলে আলাদা ব্যাপার। বুঝতে পারছো যে এইটা মনে করো নিউক্লিয়াস, এ ঘুরছে, এ আবার ঘুরছে 3টা সিট, মানে 3টা অরবিটাল, অরবিটালের মধ্যে ইলেকট্রন গুলো আবার নিজের অক্ষর মানে নিজ সিটে বরাবর আবার ঘোরে। এইটা জাস্ট একটা উদাহরণ দিলাম ভাই আমি, এটা পার্কে তোমরা দেখবা। ওই যে ভাই একটা সিটে 2 জন থাকছে, এই যে একটা সিটে 2 জন থাকছে মানে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন কিন্তু ভাই পরস্পর বিপরীত দিকে আবর্তন করে। জাস্ট এই যে একটা অরবিটাল, আমরা বললাম যে একটা শক্তি স্তরের মধ্যে আছে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের মধ্যে আছে উপশক্তি স্তর, যাদেরকে আমরা অরবিটাল বলে থাকি, এবং যেগুলো আমরা প্রকাশ করলাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তো এই ম্যাগনেটিক অরবিটালের মধ্যে যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন তাদের নিজ অক্ষ বরাবর ঘোরে। এই আবর্তনটাকে আমরা যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করি তাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এবং এরা কারো উপর ওরকম নির্ভরশীল না, একটাই অরবিটাল, ইলেকট্রন থাকে 2টা, তাই আমরা এটাকে হাফ দ্বারা প্রকাশ করি, হাফ দ্বারা প্রকাশ করি। একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। সাধারণত যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে প্লাস হাফ, আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে হচ্ছে মাইনাস হাফ। হয়তো তোমরা বলবা ভাইয়া আমরা কি করে প্রকাশ করব কোনটা প্লাস হাফ কোনটা মাইনাস হাফ? কোনো সমস্যা নাই, যে কোনো একটাকে প্লাস হাফ ধরলে আরেকটাকে মাইনাস হাফ ধরলে তাহলেই হবে। কিন্তু তোমার যদি স্পিন উল্লেখ করি, স্পিন যদি উপরের দিকে থাকে তাহলে অবশ্যই প্লাস হাফ। কোথাও এভাবে দেখায়, আবার কোনো বই এভাবে আছে, কোনো সমস্যা নাই, দুটাই ঠিক। অর্থাৎ সহজ কথা, স্পিন যদি উপরের দিকে দেওয়া থাকে প্লাস হাফ, আর নিচের দিকে দেওয়া থাকলে মাইনাস হাফ। মানে যদি স্পিন দেখাই দেয় তোমার তাহলে প্লাস হাফ, আর না দেখা দিলে তুমি একটা ধরলেই হলো। আরো মজা আছে, আমরা যখন পলির বর্জন নীতি করব ভাই, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এন, এল, এম এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আমরা এরকম 4টা করে কোয়ান্টাম সংখ্যার মান বের করব। তখন আরো মজা লাগবে বিষয়গুলো তোমার, যে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য তো এরকম 4টা করে কোয়ান্টাম সংখ্যার মান আছে, এই মানগুলো আমরা বের করব, তখন আরো মজা লাগবে। তাহলে আবার চলে আসি একটু, এই যে একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, এই 2টা ইলেকট্রন
পরস্পর বিপরীত দিকে আবর্তন করে, একটা যদি অরবিটালে আরেক যায় তাহলে আরেকটা বাকি অর্ধেক যায় ভাইয়া, বুঝছো? এই জন্য এটাকে আমরা হাফ দ্বারা প্রকাশ করি। একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। আমি কোনটাকে কি ধরবো এটা তুমি তোমার মনের মাধুরী মিশে ধরতে পারবা। যে কোনো একটাকে প্লাস হাফ ধরলে আরেকটাকে মাইনাস হাফ ধরবা, শর্ত প্রযোজ্য। এই শর্তগুলো অ্যাপ্লাই করব আমরা। হুন্ডের নীতি, পলির বর্জনীতি তখন গিয়ে আপাতত খালি জেনে রাখো একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। তবে যদি তোমার কোনো এমসিকিউ তীর উপরের দিকে দিয়ে যদি বলে, স্পিনটা উপরের দিকে দিয়ে যদি বলে এইটা দ্বারা কি প্রকাশ করা হয়, তাহলে অবশ্যই প্লাস হাফ, আর নিচের দিকে যদি দেয় তাহলে অবশ্যই মাইনাস হাফ। এইটুকুই হলো আমাদের ভাই স্পিন কোয়ান্টাম সংখ্যা। এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা এখন বলো। এই যে ভাই হয় 0.5, জাস্ট তুমি দুইভাবে চিন্তা করতে পারো। অরবিটাল একটাই কিন্তু সেখানে ইলেকট্রন দুইটা। এক অংশ যদি এক অংশ আবর্তন করে তাহলে বাকি আরেক অংশ ওই সময় বিপরীত দিকে আবর্তন করে, দুটা মিলে তো পূর্ণ একটা অরবিটাল। বুঝতে পেরেছো? এই জন্য হাফ দ্বারা প্রকাশ করা হয়। বুঝেছি, থ্যাংক ইউ। ক্লিয়ার ভাইয়া? ওকে, যে তোমরা নিজেদের মধ্যে খুব আলোচনা, হ্যাঁ বুঝেছি, থ্যাংক ইউ। তোমরা নিজেদের মধ্যে খুব আলোচনা করছো। আচ্ছা, উলেনবেক এইটা আবিষ্কার কর, উলেনবেক এবং গুডস্মিথ। দেখা যাচ্ছে না এখানে? দেখা যাচ্ছে কি? মানে স্পিন কোয়ান্টাম সংখ্যাটা আবিষ্কার করেন উলেনবেক আর গুডস্মিথ, এই দুইজন বিজ্ঞানী। এই জিনিসটা খেয়াল করেন যে অরবিটাল ইলেকট্রনগুলো যেমন নিউক্লিয়াসের চারিদিকে উপকক্ষপথে ঘুরে, তেমনি তার অরবিটালে নিজ অক্ষের উপরে ঘোরে, এবং সেটাকে প্রকাশ করেন প্লাস এবং মাইনাস দ্বারা উলেনবেক এবং গুডস্মিথ। দেখা যাচ্ছে কি? উলেনবেক গুডস্মিথ, হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন এমসিকিউ নিয়ে কথা বলবো। আসলে একটা জিনিস যখন পড়া হয় তখন যেমন বোঝা যায়, ওইটা নিয়ে যখন ভাই আমরা আলোচনা করি, প্রশ্ন সলভ করি, দেখবা তুমি একটা অঙ্কের একটা সূত্র, এইটা নিয়ে এই বই দেখে বোধ, তাই না? কোন একটা অঙ্কের তুমি দেখবা, কোন একটা অঙ্কের ভাই তুমি কোন একটা সূত্র যত ভালো বোঝো, ওই সূত্র দিয়ে যখন অঙ্ক করতে যাবা তখন দেখবা তুমি আরো ভালো বুঝতে পেরেছ। অর্থাৎ প্রবলেম যখন আমরা সলভ করি তখন কিন্তু আরো ভালো বোঝা যায়। ঠিক আছে, তো আমরা এখন সলভ করব। তোমরা আমাকে কমেন্টে জানাবা। আমি এগুলো কিন্তু বইয়ের এমসিকিউ ভাই, বুঝছো? আমি দেখাই দিচ্ছি, একটা একটা করে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। n সমান 2 হলে, n সমান 2 হলে m এর কয়টি মান? n সমান 2 হলে m এর কয়টি মান? তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও। তোমাদের কমেন্ট দেখার পর আমি পরবর্তী জায়গায় যাব। n 2 হলে m এর কয়টি মান? n 2 হলে m এর কয়টি মান? মারুফা রূপা 3টি, মুফতাসিম 5টি, তৌফিক 5টি, রবিউল ইসলাম 5টি, ওম্মে রুকায়া 3টি, এসপি দাস 5টি, আয়শা সিদ্দিকা 5টি, শাহরিয়ার শাওন 5টি, তাসমিয়া রিদা 5টি, শশী সিদ্দিকা 5টি, আচ্ছা মাইশা মালিয়া 5টি, মিনহাজুল 5টি। এই যে বললাম, এই যে জিয়াউর রহমান, বেশি বোঝা যাবে না ভাই। এখন কার একটা রিপ্লাই দিচ্ছ, কার কমেন্টে? আমি এখন প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দিতে হবে। ক্লাস করা ধরো না, আসলে বোঝো না। থ্যাংক ইউ। তোমরা এখন পর্যন্ত 2-1 জন 3টি উত্তর দিয়েছো, আর বেশিরভাগ স্টুডেন্টই 5টি উত্তর দিয়েছ। কোনো টেনশন নাই, তোমাদের অপশন এটা হচ্ছে স্বপন কুমার মিস্ত্রি স্যারের বইয়ের এমসিকিউ। আমি দেখাচ্ছি, স্বপন কুমার মিস্ত্রি, তোমরা কেউই সঠিক উত্তর দিতে পারো নাই, এবং দেখছো তোমরা সবাই গণহারে 5টি উত্তর দিয়েছো। অপশনে 5ও থাকবে, কিন্তু তোমরা 5টি মনে করেছো, 2 থেকে 5 মনে করেছো। আরে এটা তো এল এর মান 2 না। এল এর মান যদি 2 হতো তাহলে m সমান হতো -2 -1 0 1 2, 5টি। n এর মান 2, তাহলে n এর মান যদি 2 হয় তাহলে অরবিটাল কয়টা হয়? n স্কয়ার। m এর মান মানে তো অরবিটাল সংখ্যা। ওই m এর মান মানে কি অরবিটাল সংখ্যা না? তাহলে n সমান যদি 2 হয় তাহলে n স্কয়ার মানে 2 স্কয়ার সমান 4।
এন এর মান 2 হলে এম এর 4টি মান হয়। যদি তোমরা এখন দেখতে চাও বিস্তারিত তাহলে দেখাই দিচ্ছি। এমসিকিউ এর জন্য সংক্ষেপে হচ্ছে এন স্কোয়ার মানে 2 স্কোয়ার সমান 4। আর যদি দেখতে চাও তাহলে দেখাই দিচ্ছি। এন সমান 2, তাহলে এল সমান কত হবে 0 1। এন সমান 2 হলে এল সমান কত হবে 0 1, 0 থেকে n - 1 পর্যন্ত। তাহলে এল 0 হলে এম 0 কয়টা হলো সংখ্যা? একটা। এবার এল যদি 1 হয় তাহলে এম কত হবে -1 0 1। এখানে কয়টা হলো? 3টা। মোট কয়টা হচ্ছে? 4টা। এন এর মান 2 হলে এম এর 4টি মান হবে। তোমরা আমাকে একটু বলো বুঝতে পেরেছো কিনা? দেখছো গুণহারে ভুল করেছ। তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, তোমরা বইটা বের করো। দেখো এটা একটা বইয়ের এমসিকিউ তোমাদের। এই যে স্বপন কুমার মিস্ত্রি স্যারের বইয়ে না ভুল হবে, এগুলো নিয়ে মন খারাপের কোনো কারণ নাই। প্রথম এই ভুলগুলো সবাই করে। ওকে, এই যে 186 নাম্বার পেজের 151 নাম্বার এমসিকিউ, অপশনে কিন্তু 5ও দেওয়া আছে, ঠিক আছে? 186 পেজের 151 নাম্বার এমসিকিউ। আমরা আরো কিছু এমসিকিউ দেখব। 186 পেজের 151 নাম্বার এমসিকিউটা তোমরা দেখো। ঠিক আছে, সবাই বুঝেছো না? ওকে, থ্যাংক ইউ। তাহলে আরেকটা এমসিকিউ আমরা দেখব। তোমরা বইটা পরে দেখবা, কারণ বইটা আগে দেখলে না বইতে উত্তর দেওয়াই আছে। রাজশাহী বোর্ডের এই এমসিকিউটা ওরা একটু ভুল করেছে ভাই, বুঝছো? ওই রাজশাহী বোর্ডে এমন অপশন দিয়েছে যে উত্তর দুটাই হয়। আমি এই জন্য ওই সেম কোশ্চিন ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত 9-10 এসেছিল। আমি দেখাচ্ছি তোমাদের ভাই, দাঁড়াও। সেম এমসিকিউ, মানে ওরা রাজশাহী বোর্ডে যেটা দিয়েছে ভাই, বুঝছো? 12-13তে আর কি, সরি ঢাকা ইউনিভার্সিটি 12-13তে এসেছিল। রাজশাহী বোর্ডে ওরা এমন একটা অপশন দিয়েছে উত্তর দুটাই হয়ে গেছে আসলে কাকতালীয় ভাবে। দেখো তাহলে তোমরা একটু আমাকে, নিচের কোন কোয়ান্টাম সেটটির পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? মানে কোন সেটটি আসলে সম্ভব নয়? দেখা যায় মানিক? ওকে, কোন সেটটি সম্ভব নয়? n = 2, L = 1, M = 0, S = +½ এইটা একটা সেট। তারপর বি নাম্বার, n সমান 3, L সমান 1, M সমান 2, S সমান -½ সি নাম্বার অপশন হচ্ছে n সমান 1, L সমান 0, M সমান 0, S সমান -½ ডি নাম্বার n সমান 2, L সমান 0, M সমান 0, S সমান +½ তোমরা একটু আমাকে কি বলবা কমেন্টে যে এর মধ্যে কোন সেটটি আসলে সম্ভব নয়? ঠিক আছে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও কোন সেটটি সম্ভব নয়। আচ্ছা, তানজিলা রুমা পেজ কত? পেজ পরে বললাম যে পেজ বললে তো তোমরা উত্তর দেখে ফেলবা। রিক্তা সরকার এখান থেকে বি, ইসমত জান বি, শাহরিয়ার শাওন বি, তাসমিয়া বি, অর্চনা বি, তাসনিয়া ফেরদৌসি প্রমি বি, মীর শামিদ ইসলাম বি। হ্যাঁ, তোমরা গৌণহারে সঠিক উত্তর দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। আমরা দেখি কেন উত্তরটা বি হলো। এন এর মান 2, এন এর মান 2 হলে এল এর মান 1 হতেই পারে, কারণ আমরা জানি এন এর মানটা এল এর মান হচ্ছে বড় হলেই হবে। এখানে বড় আছে এবং এল এর মান, এম এর মানটা সবসময় এল এর মানের ভিতরে থাকবে, কারণ এন যেহেতু 2, এল যেহেতু 1, তাহলে এম এর মান অবশ্যই -1 0 1 এর মধ্যেই থাকবে, সেটা আছে। আর এস এর মান +½ দাও আর -½ দাও, সঠিক।
তার মানে এটা সঠিক। n এর মান 3 হলে l এর মান 1 হতে পারে, কারণ এখানেও কিন্তু n এর মানটা l এর মানের চেয়ে বড় হতে পারে। কিন্তু l এর মান 1 হলে ভাই m এর মান তো 2 হতে পারে না, কারণ l এর মান 1 হলে m এর মান হবে -1 0 1। এটা কোত্থেকে আসলো? তার মানে এইটা সম্ভব নয়, মানে উত্তর হচ্ছে এটাই, কারণ কোনটি সম্ভব নয় বলেছে, এইটা সম্ভব না। এখানে দেখি l1 হলে l0 হতেই পারে, l0 হতে m0, আর এস তো একটা দিলেই হলো, প্লাস হাফ বা মাইনাস হাফ। n2 হলে l0 হতেই পারে, l0 হলে m0 হতেই পারে, s প্লাস হাফ হতেই পারে। সুতরাং এইটা আসলে সম্ভব না। ক্লিয়ার? এইভাবে কিন্তু কোশ্চেন দিবে যে কোন কোয়ান্টাম সেটটি আসলে সম্ভব না। অসংখ্য এই টপিক থেকে এত প্রশ্ন এসছে তোমরা চিন্তাও করতে পারবা না। ওকে, এই গেল। তাহলে কোয়ান্টাম সংখ্যা থেকে এই ধরনের এমসিকিউ যদি তোমাদের দেয় তোমরা নিশ্চয়ই পারবা। এখন দেখো এখান থেকে সিকিউ কিভাবে আসতে পারে। ধরে নাও এইটা একটা হাইড্রোজেন পরমাণুর মনে করো চিত্র, এই একটা চিত্র আঁকলো, 1 2 3 4 কে এল এম, বারবার এল এল লিখি তাই না আমি, এন। আচ্ছা, তো তোমাকে বলা হলো, ধরো গ নাম্বারে বলে দিল, গ নাম্বার এন, এন মানে কত নাম্বার শক্তি স্তর? 4 নাম্বার। বলল এল এবং এম এর মান, এল এম আর ধরো এস এর মান, এল এম এবং এস এর মান হিসাব করে দেখাও এন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে। কি বলেছে? এল এম এবং এস এর মান, এস এর মান হিসাব করে দেখাও এন স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। এল ও আচ্ছা, যে আমাকে এই আগের এমসিকিউর পেজ নাম্বার বললাম সেটা হলো 222 পেজের 128। আগের যে এমসিকিউ আমরা দেখলাম 222 পেজের 128 নাম্বার এমসিকিউ। এটা রাজশাহী বোর্ডেও এসছে। এত পেজ নাম্বার না জেনে তোমরা যদি রুমে নিজেরা একটু এমসিকিউ গুলো দেখো, তাহলে ওই এমসিকিউ এর পাশাপাশি অন্য এমসিকিউ দেখা হয়ে যায়, তখন আমি বোর্ডে যখন লিখবো না তোমার বুঝতে সুবিধা হবে। তো যাক, তোমার সিকিউ বলে দিল যে এন শক্তি স্তরে এল এম এবং এস এর মান হিসাব করে দেখাও যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। দেখো, আচ্ছা এসপি দাস লিখেছো, আরো কয়েকটা দেন ভাইয়া। অবশ্যই দিব ভাই, আমি আগে একটু ক্লিয়ার করে নিই যে সিকিউ এমসিকিউ প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, তারপর আমি আরো দিব অবশ্যই। তাহলে এল এবং এস এর মান হিসাব করে দেখাও এন শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। এখন তুমি মনে করো বলে দিলা, খুব সহজ তো, 2n স্কোয়ার। তাহলে এন শক্তি স্তর মানে কি 4 নাম্বার শক্তি স্তর, তাহলে 2 × 4 স্কোয়ার সমান 32। অ্যান্সার 32, অ্যান্সার 32ই আসবে, কিন্তু তুমি 0 পাবা, কারণ তোমাকে এভাবে বের করতে বলা হয়নি। এটা এমসিকে তুমি অ্যাপ্লাই করতে পারো। সৃজনশীলের নিয়ম হচ্ছে প্রশ্ন যে অ্যাঙ্গেল থেকে করবে, একটা প্রশ্নের উত্তর বিভিন্নভাবে লেখা যায়, কিন্তু সৃজনশীলে যদি কোনো অ্যাঙ্গেল উল্লেখ করে, কোনো পথ যদি উল্লেখ করে তোমাকে, তাহলে ওই পথ দিয়েই তোমাকে কিন্তু ভাই অ্যান্সারটা করতে হবে। আমাকে বলেছে এল এম এবং এস এর মান হিসেব করে দেখাও যে এন শক্তি স্তর মানে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে কি করতে হবে দেখো, তাহলে এন শক্তি স্তর, তার মানে আমার এন এর মান হচ্ছে 4। তাহলে এন এর মান যদি 4 হয়, এগুলো একটু কথাই লিখবা। আমি এরকম মডেল প্রশ্ন তোমাদের কনসেপ্ট বুকে দিয়ে রাখছি, টেনশন নাই, যে অ্যান্সারটা আসলে কিভাবে করতে হবে আমি দিয়ে রাখছি। তাহলে এন সমান 4 হলে এল সমান 0 1 2 3, মানে এভাবে লিখতে হয় আর কি। আমরা জানি এল এর মানটা এন এর মানের উপর নির্ভর করে এবং মানটা 0 থেকে n-1 পর্যন্ত, এগুলো কথাবার্তা লিখবা। লিখার পর এটা আসবে, আর এই কথাবার্তাগুলো আমি তোমাদের কনসেপ্ট বুকে দিয়ে দিয়েছি।
তাহলে এল সমান যদি এটা হয়, তাহলে এবার দেখো এল এর প্রত্যেকটা মানের জন্য তোমরা নিশ্চয়ই আজকে শিখলা এম এর মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আলাদা আলাদা মান থাকবে। তাহলে এল যদি 0 হয় তাহলে এম কি 0, তাহলে এম একটা মান অরবিটাল, তাহলে কয়টা হলো? এটা হলো অরবিটাল সংখ্যা। দেখো এটা মনে করো এল, এটা হলো এম, এটা হলো অরবিটাল সংখ্যা। তাহলে এল যখন 0 তখন আমার এম কত? 0, অরবিটাল তার কয়টা হলো? একটা। এল যখন 1 তখন এম তাহলে কত হবে? -1 0 1, কয়টা হলো? 3টা। এল যখন 2 এম কত হবে? -2 -1 0 1 2, কয়টা হলো? 1 2 3 4 5, অরবিটাল হলো 5টা। এল যখন 3 এম তখন কত? -3 -2 -1 0 1 2 3, কয়টা হলো? 7টা। তাহলে 7 5 12, 12 আর 3 হচ্ছে 15 আর 1 16, তার মানে আমার মোট অরবিটাল হলো 16। একটা অরবিটাল এসে 2টা করে মান থাকে, কেন? কারণ 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে 16টা অরবিটালের মান কত হবে? একটা অরবিটাল এস এর মান 2টা, তাহলে 16টা অরবিটাল এস এর মান কত হবে? 16 গুণ 2 সমান 32। এইভাবে কিন্তু ভাই তোমার মানগুলো বের করতে হবে, অর্থাৎ তুমি 2n² দিয়ে সরাসরি 32 বের করবা তাহলে হবে না। কি ক্লিয়ার ভাইয়া তোমরা? সবাই কি ক্লিয়ার? এই যে অরবিটাল আসলো 16টা, তাহলে একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, মানে এস এর 2টা করে মান, তাহলে ইলেকট্রন কয়টা হবে? 32টা। এইভাবে তোমরা বের করে ফেলতে পারবা। ওকে, এইভাবে তোমাদের ব্রড প্রশ্নগুলো দিবে। আশা করি তোমরা সবাই তুলে নিয়ে এসো। আমরা একটু দেখে নিই যে অনেক দূরই তো আসলাম, আমাদের এইগুলো থেকে সিকিউ প্রশ্নগুলো আমরা কিছু তোমাদের বিগত সালে আসা কিছু সিকিউ প্রশ্ন অ্যান্সার করতে পারি কিনা একটু দেখে নেই আমরা। তোমরা দেখো বা 163 নাম্বার পেজের 9 নাম্বার প্রশ্নটা দেখো। 163 পেজের 9 নাম্বার, রাজশাহী বোর্ড 15। 163 পেজের 9 নাম্বার। ও এস এর মানটাও দেখিয়ে দেব। স্পিড দাস বলেছো ভাই, এই যে এস এর মানটা খুব সহজ, যেহেতু আমাদের অরবিটাল মোট হয়েছে 16টা। আমরা জানি প্রত্যেকটা অরবিটালের জন্য এস এর মান হচ্ছে 2টা। প্রত্যেকটা অরবিটালের জন্য এস এর মান হচ্ছে 2টা, একটা হচ্ছে +12, একটা হচ্ছে -12। অতএব 16টা অরবিটালের জন্য এস এর মান কত হবে? একটা অরবিটালের জন্য 2টা, তাহলে 16টা অরবিটালের কত হবে? 16 গুণ 2 সমান 32টি। বইয়ে দেখবা লিখে দেওয়া আছে এটা। ওকে, 163 পেজের 9 নাম্বার। এই দেখো 9-এর গ নাম্বার কিন্তু ওই যে তরঙ্গ দৈর্ঘ্য বের করার যে সমীকরণ পড়েছিলাম আমরা সেইটা, আর ঘ নাম্বার হচ্ছে বোর মডেল আর রাদারফোর্ড মডেল। দেখছো না, মডেল 1 নাম্বারটা হচ্ছে বোর মডেল, আর দুটার মধ্যে গ্রহণযোগ্যতা বেশি কার, ওই যে দুটার কম্পেয়ার তোমাদের কনসেপ্ট বুকে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই পড়েছো এটা। এই যে 165 পেজের 12 নাম্বার, বরিশাল বোর্ড 15। 165 পেজের 12 নাম্বার, যে চিত্রটা আমি একটু আগে আঁকাইছিলাম বা সেই চিত্রই দিয়েছে, দিয়ে বলেছে এই যে এই চিত্রটাই দিয়েছে ভাই তোমাদের 165 পেজের 12 নাম্বার। এই যে এই চিত্র দিয়েছে, এটা হলো কে, এটা কে এল এম এন দিয়ে কি করেছে, এই যে এন শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন এম এ গেছে, ও এল এ গেছে, এল এইটাতে, এখান থেকে বুঝাইছে একটা ইলেকট্রন এখানে গেছে। দিয়ে গ নাম্বার প্রশ্ন কি বলেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, উদ্দীপকে উল্লেখিত চিত্রে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের মানে এন শক্তি স্তর, এটা তো সবচেয়ে বাহিরের, কোয়ান্টাম সংখ্যা মান হিসেব করে, কোয়ান্টাম সংখ্যাগুলোর মান হিসেব করে মোট অরবিটাল সংখ্যা এবং ওই শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করো। ওই যে অরবিটাল বের হলো 16টা, একটা অরবিটালের জন্য এস এর মান 2টা, অর্থাৎ 2টা ইলেকট্রন থাকতে পারে, অতএব ইলেকট্রন কয়টা হবে? 16 গুণ 2 32, যেটা এই মাত্র আমরা বের করলাম।
আর ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকে উল্লেখিত চিত্রে প্রদর্শিত ইলেকট্রনের ধাপান্তরের সময় মানে এন থেকে এল মানে 4 নাম্বার থেকে 2 নাম্বারে পরমাণু থেকে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো এবং এটি কোন বর্ণের হবে। ওই যে পড়ছিলাম এর আগে আসমানি বর্ণের, মানে N2 এর মান হচ্ছে 4, N1 এর মান হচ্ছে 2, বের করে দেবা 486 পয়েন্ট সামথিং ন্যানোমিটার এসেছিল। এটা অঙ্কটা আমরা করেছিলাম এবং 486 পয়েন্ট সামথিং এটা কোন বর্ণের মধ্যে পড়ে, আসমানি। এভাবে আরও বেশ কিছু প্রশ্ন ভাই আছে, তোমরা অবশ্যই একটু পড়ে নিবা। আমরা চাইলে আরও কিছু এমসিকিউ দেখতে পারি। এবার দেখো একটা এমসিকিউ দেখি আমরা। সিলেট বোর্ড 15তে দিয়েছে, সিলেট বোর্ড 15তে দিয়েছে। এটা একটা বহুপদী এমসিকিউ। এখানে 1 নাম্বার অপশন দিয়েছে n সমান 3, l 0, m1, s প্লাস হাফ। দেখা যায় মানে কয়টা? 2 নাম্বার অপশন দিয়েছে n3, l1, m-1, s মাইনাস হাফ। 3 নাম্বার অপশন দিয়েছে n3, l0, m0, s মাইনাস হাফ। অপশনগুলো হলো এ নাম্বার অপশন উত্তর কোনটা? 1 ও 2। বি নাম্বার অপশন হলো 1 ও 3। সি নাম্বার অপশন হলো 2 ও 3। ডি নাম্বার অপশন হলো 1, 2, 3। তোমরা আমাকে কমেন্টে জানাও কোনটি সঠিক। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও ভাই কোনটি আসলে সঠিক। আমার এ নাম্বার আছে 1 আর 2, বি নাম্বার আছে 1 ও 3, সি নাম্বার হচ্ছে 2 ও 3, ডি নাম্বার হচ্ছে 1, 2, 3। গুড, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। সি নাম্বার, থ্যাংক ইউ। উত্তর হচ্ছে সি নাম্বার। কিভাবে? কারণ এন যদি দেখো ভাই এন যদি 3 হয় এল 0 হতেই পারে। তো এল 0 হলে এম 1 হয় কেমনে? এম এর মানটা তো এল এর মানের উপর নির্ভর করবে এবং এর বাইরে হবে না। অতএব যেহেতু এখানে এম এর মান 1 আছে, অতএব এটা হবে না। মানে বিষয়টা এরকম, বুঝছো? আমার বাড়ি মহদেবপুর উপজেলায়, মানে আমি উপজেলা বললাম আমার, আর গ্রাম বললাম আর একটা উপজেলা, এটা হবে? আমার বাড়িটা আমার উপজেলার মধ্যেই থাকতে হবে। অর্থাৎ আমার যদি জেলা, ধর আমি যদি বলি আমার বাড়ি নওগাঁ জেলার মহদেবপুর উপজেলা, তাহলে আমার জেলা মহদেবপুরটা নওগাঁ জেলার মধ্যেই থাকতে হবে। অর্থাৎ আমার এলটা এন এর মধ্যেই থাকতে হবে। তারপর আবার আমি যে গ্রামটা বলবো সেই গ্রামটা আমার উপজেলার মধ্যে থাকতে হবে, এর বাইরে হবে না। আমার L0 আর এমটা আমার উপজেলার বাহিরে, এটা হয় না। তাহলে M0 হলে L0 হলে M0 হতো, এটা সঠিক না। N3 হলে L1 ঠিক আছে হতে পারে, কারণ এখানে N এর মানটা L এর মানের বড়, আর L1 হলে M তো -1 হতেই পারে, S মাইনাস আর ঠিকই আছে। 3 ঠিকই আছে। N3 হলে L0 হতেই পারে, কারণ Nটা L এর চেয়ে বড়। L0 হলে M0, S মাইনাস হাফ। অতএব 2 এবং 3 এগুলো তো সঠিক। অসংখ্য এরকম এমসিকিউ তোমরা পাবা তোমাদের কনসেপ্ট বুকে। তাহলে এই মোটামুটি আমরা কোয়ান্টাম সংখ্যাটা কমপ্লিট করলাম ভাই। আগামী ক্লাসে এর চেয়েও মজার টপিক আমরা শুরু করব, খুবই মজার, সেইটা হলো ইলেকট্রন বিন্যাস। আগামী ক্লাস আমাদের শুরু হবে ইলেকট্রন বিন্যাস। আমি আশা করি তোমরা কেউ ক্লাসটা মিস করবে না। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।